তখন দেখলাম শ্বশুরের কাওয়ার থেকে আমার দুটি জিনিসের উপর নজর তখন দেখলাম শ্বশুরের কাওয়ার থেকে আমার দুটি জিনিসের উপর নজর তখন দেখলাম শ্বশুরের কাওয়ার থেকে আমার দুটি জিনিসের উপর নজর। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই। কেন ভালো নেই সেই ঘটনাটি আপনাদেরকে বলতে এসেছি। আমি একজন পর্দাশীল নারী। একটি ঘটনা আমার খুব মনে পড়ছে। আমি একজন মুসলমান পর্দাশীল নারী। আমার শ্বশুর, আমার স্বামী প্রবাসে। আমার শ্বশুর আমার সাথে কি করলো সেই ঘটনাটি আপনাদের কাছে বলতে এসেছি। আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না। গল্পটি বললে আমার কোনো লাভও হবে না, শুধু আমার মনটা একটু হালকা হবে। এই কারণেই আপনাদের কাছে গল্পটি বলছি। আমি একজন মাদ্রাসার ছাত্রী ছিলাম। আমি একজন সাধারণ ঘরের মেয়ে। আমার বাড়ি কিশোরগঞ্জ, হোসেনপুর থানা। নিরাপত্তার জন্য আমি গ্রামের নামটি বলছি না। আমার নাম মুসাম্মদ আইরিন আক্তার। আমার বয়স 20 বছর। আমার বাবার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আমার বাবা একজন সম্মানিত ব্যক্তি। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমার মা একজন গৃহিণী। আমার মা একজন পর্দাশীল এবং ধার্মিক মেয়ে। তো সেই কারণেই ছোটোবেলা থেকেই আমি নামাজ পড়ি এবং আমি মাদ্রাসায় লেখাপড়া করে বড় হয়েছি। আমি যখন এসএসসি পাস করি তখন আমার বিয়ে হয়। তো বিয়ে হয় আমার পাশের গ্রামের একটি ছেলের সাথে। আমার স্বামীর নাম সুজাত মিয়া। তো আমার স্বামী একজন কৃষক। বিয়ে হওয়ার পর থেকে যখন আমাদের খরচ বেড়ে যায় তখন আমার স্বামী চিন্তা করে বিদেশ চলে যাবে। তখন আমি আরও নিষেধ করিনি, কেননা টাকার প্রয়োজন। তাই আমি বললাম, কয়েক বছর বিদেশ করে আসো, তো পরে আমরা বাকি জীবনটা ভালো করে কাটাতে পারবো। তো এদিকে আমার বেবি পেটে এসেছে। তো বেবি আসার 1 মাসের মধ্যে আমার স্বামী প্রবাসে চলে যায়। তো আমি আমার শ্বশুর শাশুড়ি, দেবর, বাসুর, ননদ সবাইকে নিয়ে সুখে দিন যাপন করছি। তো হঠাৎ করে আমার শাশুড়ি কল থেকে পানি আনার সময় পা পিছলে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায়। এরপর থেকে সে আর বিছনা থেকে উঠতে পারে না এবং বাড়ির কাজকর্মও করতে পারে না। তাই বৌমা হিসাবে আমাকেই সমস্ত সংসার সামলাতে হয়, কেননা আমার বাসুরের আলাদা সংসার। তাই বৌমা হিসাবে আমি সব কাজকর্ম করি। তো আমি আমার শ্বশুরকে নিজের হাতে খাওয়াই, কেননা যেহেতু আমার শাশুড়ি উঠতে পারে না, তাই রান্নাবান্না সহ সমস্ত কাজ আমাকেই করতে হয়। কিন্তু আমি আমার শ্বশুর মশাইকে নিজের বাবার মতোই মনে করতাম এবং অনেক সম্মান করতাম। শ্বশুরও আমাকে নিজের মেয়ের মতোই আদর করত। সবসময় আমারে খুব ভালো রাখত যে আমি বাবার বাড়ি রেখে এসেছি। আমার মনে হয় সৌভাগ্য যে আমি একজন বাবার বদলে বাবা পেয়েছি। তাই নিজেকে খুব গর্ববোধ মনে করতাম। কিন্তু আমার শ্বশুরের ভালো মানুষের পিছনে যে একটা খারাপ স্বভাব আছে সেটা কখনোই বুঝতে পারিনি। যদি বুঝতাম তাহলে এই ঘটনার সম্মুখীন হতাম না। তো একদিন রাতের খাবার খাওয়ার সময় আমি যখন আমার শ্বশুরকে খাওয়া দাওয়া করাচ্ছিলাম তখন মোটামুটি ভালোই গরম পড়েছিল, কিন্তু খোলামেলা কাপড় পরেছিলাম, কেননা সবসময় নিজের বাড়ির মতোই থাকতাম। তাই সেদিন অন্যরকমভাবে আর পর্দা করিনি। কিন্তু যখন আমি আমার শ্বশুরকে খাওয়াচ্ছিলাম, আমি একজন মুসলিম নারী, আমার নাম মোসাম্মদ নাদিরা আক্তার। তাই আমি বিসমিল্লা বলিয়া আল্লাহর নাম স্মরণ করিয়া নবীর পায়ে চুমুকে নবীর পায়ের ধুলি মাথায় নিয়ে আমি এই গল্পটি শুরু করলাম। দয়া করে গল্পটি কেউ বাজেভাবে নেবেন না। আমি একজন গ্রামের মেয়ে। আমার বাড়ি কিশোরগঞ্জ, হোসেনপুর থানা। আমার বাবা একজন সামান্য ভ্যান ড্রাইভার। তাতে যে টাকা রুজি করে তা দিয়ে সংসার ঠিকমতো চলে না। কোনো রকম চালটা কিনে আনতে পারে, বাজার সদাই আনতে খুব কষ্ট হয়ে যায়। এদিকে আমাদের পরিবারের সদস্য সংখ্যা সব মিলিয়ে 7 জন। তো আপনারাই বলুন, এই পরিবারটা বাজার সদাই ছাড়া কীভাবে চলে? একদিন বাজার আনলে 7 দিন আনতে পারে না।
তখন আমরা ভাই বোন মিলে লতা টুকাই, কচু শাক কেটে আনি, মুখি টুকাই, বিভিন্ন ধরনের শাক টুকাই। এইভাবেই মা বাবাকে একটু সহযোগিতা করি, এতে করে মা বাবার জন্য কিছুটা হেল্প হয়। কিন্তু একদিন লতা টুকাইতে গিয়ে আমার জীবনে সবচেয়ে বড় সর্বনাশটা হয়। সেই দিন ছিল শুক্রবার। মা বলল, যা তো মা, ঘরের মধ্যে কয়েকটা চেপা আছে, তুই কয়েকটা লতা টুকাই নিয়ে আয় তো, চেপা দিয়ে রান্না যাবে। আমি বললাম, ঠিকই বলেছ মা, লতা চেপা দিয়ে পাক করলে খুব ভালো লাগে। তো আমি মার কথা শুনে আমি লতা টুকাইতে বেরিয়ে গেলাম। যে করেই হোক আমি কয়েকটা লতা টুকিয়ে আনবো। তাই আমাদের বাড়ির আনাচে কানাচে ঝোপঝাড় জঙ্গলে যেখানে কচু গাছ আছে সেখানেই লতার খুঁজে বেরিয়ে পড়লাম। লতা টুকাইতে টুকাইতে আমাদের বাড়ির গুফাটে গিয়ে বসলাম। তো গুফাটে অনেক ময়লা আবর্জনা আছে। সেই কচু গাছগুলোতে অনেক বেশি লতা আছে, কেননা সেখানে সকলেই যায় না ময়লা আবর্জনার কারণে। কিন্তু আমি সেখানেই গেলাম। চিন্তা করলাম, যত ময়লা আবর্জনাই থাকুক, যদি আমি এগুলা ধুয়ে ফেলি তাহলে তো আর এগুলা লেগে থাকবে না। তাই আমি সেখান থেকে লতা টুকাইতে গেলাম এবং তার পাশে একটা গর্ত ছিল, সেখানে অনেক বড় বড় লতা দেখা যাচ্ছিল। তাই আমি সেই লতাগুলো আনার জন্য গর্তের মধ্যে নামলাম। সেই গর্তে নেমে সবগুলো লতাই আমি টুকাইলাম। কিন্তু হঠাৎ করে একটি লোক এলো। ওই লোকটা এসে আমাকে জড়িয়ে ধরল। আমি বললাম, কি ব্যাপার, হঠাৎ করে আপনি এভাবে জড়িয়ে ধরলেন? সে বলল, তোমাকে অনেক দিন যাবৎ আমি সুবিধা মতো খুঁজতেছি, কিন্তু তোমাকে সেরকমভাবে পাচ্ছি না। আজকে যেহেতু তুমি একা একা এখানে এসেছ, আশেপাশে কোনো লোকজনও নেই, আর কোনো কিছু দেখাও যাচ্ছে না, আজকে তোমাকে আমার মনের মতো করে তোমার সাথে আমার জ্বালা মিঠাবো। তো আমার বাবা মা আমার বিয়ে দিছে। আর আমি যখন কলেজে পড়তাম, আমার বাবা মার পছন্দই আমার পছন্দ। তখন আমি বললাম, ছেলের ছবি দেখাইতো। তখন বলে যে আমরা যার সাথে বিয়ে ঠিক করেছি তার সাথেই বিয়ে দেব, আর তোর দেখা লাগবে না, খুব ভালো ছেলে। তো যাই হোক, আমি আমার বাবা মার উপর সব দায়িত্ব ছেড়ে দিলাম এবং ওই ছেলে আমাকে দেখেছে, কিন্তু আমি তো আর ছেলেকে দেখি নাই। তো যাই হোক, আমার বিয়ে হলো। বিয়ে টিয়ে পড়ায় আমাকে নিয়ে গেল আমার বাসর ঘরে, আমাকে বসায় রাখছে। তো যখন বসায় রাখছে তো আমি ভাবলাম তো আমার স্বামী আসবে। তো হুট করে পাঞ্জাবি পরা একটা লোক আসলো। আসার পর দরজাটা লাগাই দিল। তখন আস্তে আস্তে ঘুমটাটা খুললো। তো আমি ভাবলাম ঘুমটাটা খুলবে, দুই চারটা কথা বলবে, তারপর একটু গল্প টল্প করবে, তারপর দেখা গেল আস্তে আস্তে গভীরের কাজ করবে। তো এটা না করে সে তাড়াতাড়ি করে আইসা তখন আমরা বলে, মাথার উন্না মুন্না সরাও, কাপড় চোপড় সরাও, সব কিছু খুলো। তো সব কাপড় চোপড় খুলে তাড়াহুড়া করি। তো আমি ভাবলাম বিয়ের কথা কবে থেকে শুনতেছে, হয়তো তার সমস্যা হয়ে গেছে, তো এই জন্যই মনে হয় সে তাড়াহুড়া করতেছে। তো তাড়াহুড়া করে আমাকে বলে, ঠিক আছে, কাজ হয়ে গেছে গা, এখন তাহলে কাপড় চোপড় পরে তুমি ফ্রেশ হও, আর আমি একটু টয়লেট থেকে আসি। তো আমাদের গ্রাম দেশে টয়লেট অনেক একটু দূরে, টয়লেটটা ঘরে ছিল না, বাইরে ছিল। তখন সে টয়লেটের কথা বলে বাইরে চলে গেল। তখন আমি গুছগাছ হয়ে আবার বসে রইলাম। তো সে আসলে তারপর আমি ওয়াশরুমে যাব। তো হঠাৎ করে দেখি 4-5 জন মেয়ে, আমার ননদ, আমার ভাবি হয়, তো বিভিন্ন আত্মীয় স্বজন, তো সবাই মিলে হাসি খুশি করে আমার হাজব্যান্ডকে ঘরে ঢুকাচ্ছে। তো আমার তো সাজগোজ হালকা পাতলা এলোমেলো, আর আগের মতো কাপড় চোপড়ও সুন্দর করে পরা নাই, কারণ পার্লার থেকে সেজে এসেছিলাম। তো কাপড়টা যেভাবে পার্লারে পরাই দিছে সেভাবে নাই। তো যাই হোক, আমি চুপচাপ করে বসে রইলাম। তখন তখন আমাকে বলে যে, ভাবি, বাইকে দিয়ে গেলাম। যখন আমাকে এই কথাটা বলল, আমি অবাক হয়ে গেলাম। বাইকে দিয়ে গেল, বাসর ঘরে বিড়াল মারতে বলল, কিন্তু আমি তো আর আমার হাজব্যান্ডকে দেখি নাই কখনো। আর বাবা মা বলছে তোর হাজব্যান্ড সুন্দর আছে, কিন্তু আমি তো আমার হাজব্যান্ডের ছবি পর্যন্ত দেখি নাই। বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে তার সাথেই আমার বিয়ে হয়েছে, অথচ এর আগে হাজব্যান্ডের পরিচয় দিয়ে আমার সাথে সম্পর্ক করলো। আর এখন আমার হাজব্যান্ডকে নিয়ে আসলো আর বলতেছে সবাই বাসর করে বিড়াল মারতে। তাহলে একটু আগে যে আমার সাথে এনজয়টা করে গেল, তাহলে সে কি? তো এরকম একটা টেনশন, কিন্তু আমি কাউকে পারতেছি না বলতে, আর পারতেছি না সহ্য করতে।
তখন আমি চুপচাপ রয়েছি, দেখি ব্যাপারটা কি হয়। তো সবাই চলে গেল আর দরজাটা লাগিয়ে দিল। তো আস্তে আস্তে করে আমার ঘুমটাটা খুললো। তো যেরকম হাজব্যান্ডেরা বাসর ঘরে খুলে, তো খোলার পর আস্তে আস্তে আমার মুখটা দেখলো, দেখে বলে যে খুব সুন্দর। তারপর রোমান্টিক রোমান্টিক কথা বললো। তারপরে বলে যে দেখো, আমার ফ্যামিলিকে তুমি আগলিয়ে রাখবা, কখনো কারোর সাথে বেয়াদবি করবা না। তখন আমি বললাম যে তোমার ফ্যামিলির সাথে তো আমাকে পরিচয় করে দিলা না। ঠিক আছে, বলে যে সময় ছিল না তো। আচ্ছা ঠিক আছে, পরিচয় করে দিমনি। তখন হুট করে একটা ছবি দেখালো মোবাইল থেকে। যখন আমি তার ছবির সাথে দেখলাম, তখন বললাম এটা কি? তখন বলে যে আমার বাবা। তখন তো আমি অবাক। তখন আমি আর কোনো কথাই বললাম না। তখন আমি চুপচাপ কেঁদে উঠলাম। তখন আমাকে বলে কান্না করতেছে কেন? তখন আমি বললাম যে একটু আগে এই লোকটাই স্বামীর পরিচয় দিয়ে এই বাসার ঘরেই আমার সাথে শারীরিক সম্পর্ক করে গেছে, কিন্তু আমি তো তোমার চেহারা কখনোই দেখি নাই। তো আমি তো তাকে স্বামী ভেবেই চুপচাপভাবে সম্পর্ক করছি।